গেছে টুটি, মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি, মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আর একটু থাকি পিসমশাই, তোমার দুটি পায়ে পড়ি পিসমশাই, আর একটু থাকি পিসমশাই, আর একটু থাকি পিসমশাই, তোমার দুটি পায়ে পড়ি। অমল, অমল, বাবা কি হয়েছে তোমার? জানো পিসমশাই, আজ না আমি বাইরে বেরিয়ে গিয়েছিলাম। সে কি, তোমাকে না বাইরে যেতে বারণ করেছিল? আর তোমার পিসিমা বা কি করে তোমাকে ঘরের বাইরে বেরোতে দিলেন? আমি তো সত্যি সত্যি বাইরে যাইনি, মানে? মনে মনে হারিয়ে গিয়েছিলাম। জানো পিসমশাই, পাহাড়, মাঠঘাট, গাছপালা, নদী খুব ভালোবাসি পিসমশাই। আমি যদি ওই নীল আকাশে পাখি হয়ে উঠতে পারতুম তবে বেশ হতো, তাই না পিসমশাই? আচ্ছা ঠাকুরদা, তুমি কখনো পাখি পুষেছ? পাখি? হ্যাঁ পাখি। না ভাই না, কখনো অমন নিষ্ঠুর হতে পারিনি। আমি একবার পুষেছিলাম একটা চন্দনা, আঙুর, ডালিম, কত ভালো ভালো খাবার তার মুখের সাথে তুলতাম, কিন্তু সে খাঁচার গায়ে মাথা ঠুকত, মাথা দিয়ে রক্ত ঝরত, তবুও ঠুকত, একটু আকাশে ওড়ার জন্য। তখন আমি পাখিটার কষ্ট বুঝিনি। আজ অমলকে দেখে আমি তার কষ্টটা বুঝতে পারি। মাঝে মাঝে মনে হয় জানো ওই ছেলেটাকে মুক্তি দিই, লাগুক, ওর গায়ে শরতের আলো পড়া, তারপরে কবিরাজের নিষেধ, ওই বিকান সন্নিপাত মানে বুঝি না, অমান্য করতে ঘরে আটকে রেখে খোলা আকাশ দেখার আনন্দ দেবার সেটা কি? সেই ক্রমে জানতে। এখন আমি চলি, এই বুড়ো বয়সে আমার আবার একটা সখী জুটেছে। ফিরতে বিলম্ব হলে সে কেঁদে কেটে একেবারে নথ নাড়িয়ে দেবে। যে সত্যি ঠাকুরদা, ভারতে তোমার চুরি নিলাম। ও মোড়ল মশাই, কে রে? আরে আমার হন্তদন্ত চললে কোথা? কোথায় যাচ্ছি না যাচ্ছি সে খবর কি তোকে দিতে হবে? আহা, অমন চটে যাচ্ছ কেন? রোদের তাপে মুখখানা একেবারে অগ্নিবর্ণ হয়ে আছে, তাই শুধুলুম। তা বলছিলাম কি, হাতে যদি তোমার সময় থাকে তা আমার ওই বাড়ির দাওয়ায় বসে অ্যাকচুয়ালি তামাক খেয়ে যাও না।
রোদে নয় রে হারু, রোদে নয়, রাগে রাগে আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। সে কি গো, কে আবার কি করলো? মাধব দত্ত, বুঝলি, মাধব দত্তর বড় বাড় হয়েছে, যাকে বলে ধরাকে সরাগ জ্ঞান। ঠিকই বলেছো মোড়ল মশাই, আজকাল না টাকায় 3 পয়সা করে সুদ নিচ্ছে গো। গত মাসে আমার অষ্টমীটা সন্নিপাতিক হয়ে মরতে বসেছিল, তা মেয়ে বলে তো আর চিকিৎসায় অগ্রাহ্য করতে পারি না। তা তার চিকিৎসার জন্য মাধব দত্তের কাছে 1 টাকা খরচ করেছিলুম, বলে কি না 3 পয়সা সুদ দিতে হবে। তো ধার নিয়েছিস, শুধবি নে। এই যে তুমি বললে বড় বার বেড়েছে। আরে দূর মূর্খ, আমি ওর দেমাগের কথা বলছি। 2 পয়সা হয়েছে কি না, তাই ওর ঘরে আজ রাজা বাদশার কথা ছাড়া অন্য কোনো কথা নেই। কিরকম শুনে? আচ্ছা, দক্ষিণ পাড়ায় যে নতুন ডাকঘর বসালুম, সে তো আমার চেষ্টাতেই হলো। হ্যাঁ, ও তো তুমিই বসিয়েছি। মাধব দত্ত, বুঝলি, মাধব দত্ত নাকি বলে বেড়াচ্ছে রাজা নাকি ওর জন্যই ডাকঘর বসিয়েছে। রাজার সঙ্গে ওর এত ভাব ভালোবাসা যে তাকে চিঠি লেখার জন্যই নতুন ডাকঘর খোলা হয়েছে। আচ্ছা বলতো, কি অন্যায় কথা। ঠিকই তো, এর একটা বিহিত হওয়া দরকার। আমি সেই জন্যই রাজার কাছে যাচ্ছি। দর্শন পেলে সব জানিয়ে আসবো, আর তা না হলে বেনামে কটা চিঠি পাঠিয়ে দেবো। তাহলে তো বেশ হবে মোড়ল মশাই। সেই সঙ্গে সুদের কথাটাও একটু বলে আসবেন, টাকায় 3 পয়সা। হ্যাঁ, বলে আসবো। পিসেমশাই, আজ আমি ওই জানলাটার সামনে বসতে পারবো না, কবিরাজ বারণ করেছে। হ্যাঁ বাবা, সেখানে বসে বসেই তোমার ব্যামোটা আরও বেড়ে গেছে। শরতের আলো হাওয়া দুই স্বাস্থ্যের পক্ষে খারাপ। কিন্তু পিসেমশাই, দক্ষিণের ওই জানলাটির সামনে বসে থাকলে আমি ভালো থাকি, তখন আর কোনো ব্যামোর কথা মনেই পড়ে না। তা মনে পড়বে কি করে? যত রাজ্যের ছেলে বুড়ো জুটিয়ে বাড়ির সামনে যে মেলা বসিয়ে দাও, এতে কি শরীর টেকে? দেখো দেখি, আজ তোমার মুখটা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। কিন্তু ওই জানলাটির সামনে আমি বসে না থাকলে যে ফকির দাদা ফিরে যাবে। এ তো ভারী বিপদ। ফকির দাদাকে আবার কোথায় পেলে? সেই যে আলখাল্লা পরা, মাথায় পাগড়ি, কাঁধে ছোলা এবং তার সখী খঞ্জনয়নী, সেই ফকির দাদা গান গায় আর খঞ্জনয়নী নাচে। সেই তো আমায় মনে মনে হারিয়ে যাওয়ার গান শিখিয়ে দিল। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা, মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা, মনে মনে। কই, আমি তো কোনো ফকিরকে জানি না। তোমার দুটি পায়ে পড়ে পিসেমশাই, ফকিরের আসার সময় হলো। সে একবারটি আমার ঘরে এসে বসে। গৃহস্থের কল্যাণ হোক। ওই তো, এই তো, এই তো ফকির দাদা চলে এসেছে। আসো আসো, আমার এই বিছানায় বসো। ফকির দাদা কোথায়? এই যে। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেই ফকির হে। এই দেখো আমার আলখাল্লা, এই আমার পাগড়ি, এই আমার ঝোলা, আর আমার সখীটিকে আপাতত ক্রঞ্চ দ্বীপে রেখে এসেছি। সত্যি, তুমি যে কি আর কি নও সেইটা ভেবে পাইনি। তুমি বুঝি ক্রঞ্চ দ্বীপে গিয়েছিলে? হ্যাঁ, আমি তো এখন ওখান থেকেই আসছি। তুমি ক্রঞ্চদ্বীপে গিয়েছিলে? এত আশ্চর্য হও কেন? আরে আমার তো যেতে আসতে কোনো খরচা লাগে না। আমি কি তোমাদের মতো? হ্যাঁ, আমার যেতে আসতে কোনো খরচা লাগে না। যখন যেখানে খুশি আমি যেতে পারি। আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। তোমার কি মজা বলো?
আমি যখন ভালো হয়ে উঠবো তখন তুমি আমায় চেলা করে নিয়ে যাবে, মনে আছে তো? খুব মনে আছে। তোমাকে বেড়াবার এমন মন্ত্র শিখিয়ে দেব যে পাহাড়ে, পর্বতে, অরণ্যে কোথাও কিছুতে তোমাকে বাধা দিতে পারবে না। এসব কি পাগলের মতো কথা হচ্ছে তোমাদের? দেখো বাবা অমল, ওই সমুদ্র, পাহাড়, পর্বত এসবকে আমি ভয় করি না, কিন্তু তোমার এই পিসেটি এবং তার সঙ্গে যদি কবিরাজ এসে জোটে, তাহলে বাপু আমার মন্ত্রকেও হার মানতে হবে। না না পিসেমশাই, তুমি কবিরাজকে কিছু বলো না। আমি তো এখানে শুয়েই থাকবো। যেদিন ভালো হব সেদিন আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাব, আর কেউ আমায় ধরে রাখতে পারবে না। ছি বাবা, অমন দিনরাত যাই যাই করতে নেই। শুনলে আমার ভারী মন খারাপ হয়েছে। থাকবি না যদি, তবে এসেছিলি কেন? শোনো, তুমি এখন যাও দেখি তো। আমরা দুই বন্ধুতে মিলে এখন সুখ দুঃখের কথা বলি। তুমি এখন যাও। অমল, অমল, দইওয়ালা যে, তো অমলকে কি দরকার? আগে তার জন্য একবার দই এনেছিলুম। না, ও দই আমাদের চাই নে, তুমি নিয়ে যাও। আগে তাকে দেব মনে করে আমি নিজে হাতে পেতে দই এনেছি। এখন আপনি যদি না নেন তাহলে মনে বড় ব্যথা পাবো। এর দাম কত? ছি 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 ছি, দামের কথা বলে লজ্জা দেবেন না। আজ আমি ব্যবসা করতে আসিনি, ঘরে আমার বোনঝির বিয়ে। কলমিপাড়ায় যাচ্ছিলুম বাঁশির বায়না দিতে, তাই ভাবলুম এদিক দিয়েই যখন যাচ্ছি যাই একবার দই নিয়ে যাই। না না, এ তোমার ভারী অন্যায়। তুমি এর আগে ওর নাম করে দই রেখে গেছো। এভাবে পয়সার জিনিস, তোমরা গরিব মানুষ। গরিব মানুষ ঠিকই, কিন্তু আমরাও তো ঠাকুর মন্দিরে দেবতাকে নৈবেদ্য দিয়ে থাকি। এ আমার দেবতার নৈবেদ্য, সে খেলে আজ শুভ দিনে আমার বঞ্ঝির কল্যাণ হবে। সে ভারী আশ্চর্য দেশ, সেটা পাখিদের দেশ। সেখানে মানুষ থাকে না, তারা কথা কয় না, চলে না, শুধু গান গায় আর ওড়ে। বাহ, কি চমৎকার! সমুদ্রের ধারে হ্যাঁ, সমুদ্রের ধারেই তো। নীল রঙের পাহাড় আছে। নীল রঙের পাহাড়েই তো ওদের বাসা। যখন সন্ধ্যা হয়, সূর্যাস্তের রং এসে পাহাড়ে পড়ে, তখন ঝাঁকে ঝাঁকে সবুজ পাখি তাদের বাসায় ফিরে আসতে থাকে। আর তখন আকাশের রং, পাখিদের রং, পাহাড়ের রং সব মিলে মিশে এক কাণ্ড হয়। পাহাড়ে ঝর্ণা আছে। হ্যাঁ, বিলক্ষণ ঝর্ণা আছে বই কি। একেবারে একেবারে হিরে গলিয়ে ঢেলে দিচ্ছে। আর তার কি নৃত্য! নড়িগুলোকে ঠুংঠাং 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 করে বাজাতে বাজাতে কলকল ঝরঝর করতে করতে সমুদ্রে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে। ইস, আমি যদি পাখি হতুম তাহলে। অমল, পিসেমশাই, আমার দইয়ালা এসেছিল নাকি? এসেছিল বই কি, আবার চলেও গেছে। তোমার এই শখের ফকিরের তলপি বেয়ে ক্রঞ্চদ্বীপের পাখির বাসায় উড়ে বেড়ালে তো তার চলে না।
তোমার জন্য একবার দই রেখে গেছে, আর বলে গেছে তার বঞ্জির বিয়ে কলমিপাড়ায় বাঁশির ফরমাস দিতে যাচ্ছে, তাই বড় ব্যস্ত। সে যে বলেছিল আমার সঙ্গে তার বোনজির বিয়ে দেবে, বলেছিল সে ভারী টুকটুকে বউ, নাকে নোলক, পরনে ডোরে শাড়ি। এই নাও বর, দুধ খাও। আমি তোমার জন্য শ্যামলী গাইয়ের দুধ এনেছি গো। নাও, আমি নিজের হাতে গাই দুইয়েছি। ও মা, তুমি গাই দুইতে পারো? ও মা, আমরা যে গয়লা ঘরের মেয়ে গো, এইসব কাজ আমরা সবাই পারি। নাও তো বাবু, দুধটা খেয়ে নাও। খেতে পারি, আগে তুমি আমার সঙ্গে বসে একটু সাত ভাই চম্পার গপ্প করো। ও মা, তোমার কি বুদ্ধি! এই সাত সকালে কেউ সাত ভাই চম্পার গল্প করে বুঝি? আমার বলে সংসারে কত কাজ, তাহলে কখন গপ্প করবে? আগে সংসারে সব কাজ সারি, তারপরে সন্ধেবেলায় শাক বাজিয়ে গোয়াল ঘরে প্রদীপ দেখিয়ে তারপরে তোমার সঙ্গে বসে আমরা সাত ভাই চম্পার গল্প করব। না তো, এখন দুধটা খেয়ে নাও।